আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, একদিন পর পর সকালে আমরা এই দর্শকের কথা অনুষ্ঠানটা করে থাকি। এখানে আমার বিভিন্ন কন্টেন্ট নিয়ে দর্শকদের যে অভিমত, বিশেষ করে যেগুলো সমালোচনা বেশি থাকে, সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করি এবং সম্ভাব্য ক্ষেত্রে আমি আমার অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করি। আজকে আমি প্রথম যে অভিমতটা দর্শকে পড়ছি, সেটা লিখেছেন রোকেয়া সৈয়দা। তিনি লিখেছেন, মাসুদ কামাল একজন বাজে ধরনের সাংবাদিক। উনি তুলসী গ্যাবার্ডের সাথে সহমত পোষণ করেন। দেশের সাংবাদিক হয়ে দেশের বিপরীতে কথা বলছেন, ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছেন। আগে ওনাকে কোনো বিষয়ে কথা বলতে শুনিনি। 15 বছরে ভোট কারচুপি, দিনের ভোট রাতে হওয়া, বিডিআর হত্যা ইত্যাদি বিষয় নিয়ে কোনো কথা বলতে দেখিনি। এটা হবে আর কি। জনগণের মধ্যে বিভ্রান্ত এবং বিভাজন তৈরি করছেন। উনি একজন দেশদ্রোহী। উনাকে অ্যারেস্ট করে ওনার চ্যানেল বন্ধ করে দেওয়া হোক। আপনি শুনলেন রোকেয়া সৈয়দা উনি আমার সম্পর্কে কি মনে করেন। মনে আপনি করতে পারেন, আপনি মনে করা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার শিক্ষা, আপনার রুচি, এগুলো দিয়েই তো যা শুনবেন সেটাকে বিচার করবেন। সেই বিচারে আপনার কাছে মনে হয়েছে যে আমি তুলসী গ্যাবার্ডের সঙ্গে সহমত পোষণ করেছি। যে কন্টেন্টটা নিয়ে আজকে আমি আলোচনা করছি, সেই কন্টেন্টটা হলো যে তুলসী গ্যাবার্ড ভারতে এনডিটিভির কাছে বিশেষ সাক্ষাৎকারে যে কথাগুলি বলেছেন, সেই কথার প্রেক্ষিতে আমি আমার বিশ্লেষণ করেছিলাম। আমি রোকেয়া সৈয়দাকে আরেকবার রিকোয়েস্ট করব, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে সম্ভব হলে আমার ওই কন্টেন্টটা আরেকবার দেখুন। দেখে আপনি বলুন ঠিক কোন জায়গাটাতে আমি তুলসী গ্যাবার্ডের সঙ্গে একমত হয়েছি। জাস্ট এটুকুই আপনার কাছে আমার বক্তব্য। আপনি পুরোটা আরেকবার দেখুন, দেখে তারপর বলুন। আপনি যদি শুরুতে আমার নাম দেখেই খেপে যান, অনেকে যদি এরকম করে, ভেতরে দেখে না মাসুদ কামাল আপনি দেখছে, অতএব মাসুদ কামালকে একটা গালি দিতে হবে, গালি দিলে পরে মানে একটু শান্তি পাওয়া যায়, সেটাও হতে পারে। কিন্তু সেটা হলেও আমার কোনো সমস্যা নেই যে আমাকে গালি দিয়ে আপনি শান্তি পাচ্ছেন। আপনার জন্য যদি আমাকে গালি দেওয়ার কারণে যদি আপনি শান্তি পান, আমি বড় আনন্দিতই হব, কারণ আপনি তো শান্তি পেলেন। আমি গালি খাই, সমস্যা নেই, আপনি তো শান্তি পেলেন। তো শান্তি আপনাকে আমি দিতে চাই, কিন্তু আমার কথা হলো কি, একটু দেখে নেন। আপনাকে পুরোটা দেখতে হবে না, শুরুতেই দেখেন না। শুরুতে প্রথম 3-4 মিনিটের মধ্যে দেখবেন আমি তুলসী গ্যাবার্ডের সঙ্গে একমত হইনি। আমি বলেছি যে উনি যেটা বলেছেন তার সঙ্গে আমাদের বাস্তবতার কোনো মিল নেই। তো আমি যদি এই কথা বলি যে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, তাহলে কিভাবে আমি ওনার সঙ্গে একমত পোষণ করলাম? কিভাবে করলাম বলেন? আচ্ছা, তারপর উনি বলছেন আমি ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছি। আপনার কাছে কী প্রমাণ আছে বলুন? আমি ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছি, এটা যদি হয় তাহলে দেশের গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা চেক করবে। তারা তো এখনো কেউ বলেনি এই কথাটা। সরকারের বিরুদ্ধে তো অনেক কিছু বলি, সরকার তো এখনো বলেনি। আপনি রোকেয়া সৈয়দা আপনি বসে কেমনি করে বুঝলেন রে ভাই আমি ভারতের এজেন্ট হিসেবে কাজ করছি? আচ্ছা, তারপর আপনি বলেছেন আপনি আমাকে আগে কোনো বিষয়ে কথা বলতে শুনেননি। কতদিন আগে শুনেননি? কখন শুনেননি বলেন? রাতের ভোট হয়েছে এই আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ আমলে বেশি দিন ধরে তো না, গত অগাস্টে তো আওয়ামী লীগের পতন হলো। 2024-এর অগাস্টের আগে যে কোনো দিন আমার সমস্ত ভিডিও ইউটিউবে আছে, খুলে দেখেন। আপনাকে আমি এখানে চ্যালেঞ্জ করি, আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, পুরোনো ভিডিও দেখবেন, দেখে আপনি 3 জন লোকের নাম বের করবেন যে 3 জন লোক আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সমালোচনা করেছে প্রকাশ্যে। 3টা লোক আপনি বাই করেন, খুঁজে দেখেন তার মধ্যে আমি আছি কিনা। এবং যদি আমি থাকি, তারপর আপনি কম্পেয়ার করে বলেন যে আমি কার চেয়ে কম বলেছি, কার চেয়ে কম ঝুঁকি নিয়ে কথা বলেছি। ভাই বের করুন, একটু পরিশ্রম করেন, বুঝতে পারবেন। রোকেয়া সৈয়দা কী জিনিস আমি জানি না, তবে মাসুদ কামাল কী জিনিস এটা দেখলে বুঝতে পারবেন ভাই। তবু আপনি কষ্ট করে লিখেছেন, কারোর দ্বারা প্ররোচিত করে হয়েই হোক আর নিজের আকাঙ্ক্ষাতেই হোক, লিখেছেন তো কষ্ট করে। এই কষ্টটুকু করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয় যার মন্তব্যটা পড়ব, সেটা লিখেছেন সেলিম উদ্দিন। তিনি লিখেছেন, আচ্ছা আপনি কি ভাই সরকারের কোনো কিছুই পজিটিভ দেখেন না? আপনি আলোচনার ভেতরে কি বলবেন জানি না, কিন্তু আপনার আলোচনার বিষয়বস্তুর হেডলাইনগুলো দেখলে বোঝা যায় আপনার মতলব আসলে কী। অসভ্য বদমাশগুলো সব এখন আপনার ছায়াতলে আশ্রয় নিয়েছে। মনে রাখবেন, আপনার আলোচনা শুধু তাদেরকেই খুশি করে। দেখুন, এখানে দুটো ভাগ। একটা ভাগে আপনি বলেছেন আমি সরকারের কোনো কিছু পজিটিভ দেখি কিনা। আমি দেখি, এই সরকারের অনেক কিছু আমি পজিটিভ দেখি, এবং এই সরকারকে আমি আমার নিজের সরকার মনে করি। আমি মনে করি এই সরকার ভালো করলে আমি খুশি হই, অনেক পজিটিভ দেখি। কিন্তু আমি পজিটিভগুলো নিয়ে বলি কম। কেন বলি কম জানেন? এই জন্য বলি কম, একটা সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন সে কাজ করবে, ভালো কাজ করবে, এটাই তার কাজ। এতে ভালো কাজে প্রশংসা করার দরকার নেই। দরকার হলো খারাপ কাজগুলো সমালোচনা করা, খারাপ কাজগুলো দেখিয়ে দেওয়া সরকারকে। সরকার তো শিশু না যে তাকে ভালো কাজের কথা বলে উৎসাহ দিতে হবে। যেগুলো বলি না সেগুলি ভালো কাজ। তারপরেও মাঝে মাঝে কিন্তু ভালো কাজের কথা বলি। যেমন কয়েকদিন আগে তো আমি বাজার ব্যবস্থা নিয়ে সবচেয়ে আগে আমি সোচ্চার ছিলাম, ডিম নিয়ে কথা বলতাম। লোকে আমাকে অনেকে ঘিরে আপনার ব্যঙ্গ করে ডিম কামাল বন্ধ করতো।
কিন্তু তারপরে বলেছি। আবার এখন দেখেন এই রোজার মৌসুমে বাজার ব্যবস্থা কিন্তু অনেকটাই মানুষের নিয়ন্ত্রণে, মানুষ কিন্তু এখন অতটা আনহ্যাপি না। আমি এই বাণিজ্য মন্ত্রীর সমালোচনা করেছি, আবার এই রোজার দুদিন আগেই তো আমি বিভিন্ন চ্যানেলে যে আমি বাণিজ্য মন্ত্রী একাধিক চ্যানেলে বাণিজ্য মন্ত্রীর প্রশংসা করেছি, যিনি ভালো করছেন। আজকেও প্রশংসা করছি যে অন্ততপক্ষে উনি বাজারটাকে ঠিক রাখতে পেরেছেন। হ্যাঁ, চাউলের দাম বেশি, অবশ্যই বেশি, এটাও ওনার ব্যর্থতা। তেলের দাম বেশি, এটাও ব্যর্থতা। কিন্তু মানুষের কাঁচা বাজার এবং রোজার যে নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো, ছোলা বুট, এগুলোর দাম কিন্তু এখন সহনীয় পর্যায়ে আছে। প্রশংসা তো করলাম, কিন্তু প্রশ্নটা হলো কি জানেন, সমালোচনাটা করতে হবে। সাংবাদিকের কাজ প্রশংসা করা না। প্রশংসা করার জন্য সরকারের চাকরিজীবী অনেক কর্মকর্তা কর্মচারী আছেন, তারা প্রশংসা করবেন। সাংবাদিক ভুলগুলি ধরিয়ে দেবেন, সমালোচনা করবেন, কোন জায়গাগুলো ভুল আছে এগুলি বলবেন। এটি তো সাংবাদিকের কাজ, সেই কাজটাই আমি করছি। কাজে এই সরকারের কোনো কিছু পজিটিভ আমি দেখি না, এই কথাটা ভাই ঠিক না। এরপর এটা লিখেছেন ইসমাইল সিরাজ, তিনি লিখেছেন, ভাই আপনি দেশটা চালান, 16 আনা সমালোচনা অসুস্থতার লক্ষণ। মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানের সাথে থাকার সারা পৃথিবী আছে। আমি আপনাকে দুটো জায়গায় বলি, দেশটা আমার চালাতে হবে না। আপনি ধরেন একটা কথা বলি, ধরা যাক আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, যিনি চালাচ্ছেন তিনি স্পিড ব্রেকার দেখছেন, স্পিড কমাচ্ছেন না, সারাক্ষণ হর্ন দিচ্ছেন। আপনার সেই জন্য জিনিস খারাপ লাগতে পারে না? পারে। আপনি কি বাস ড্রাইভারকে যদি বলেন, ভাই আপনি স্পিড ব্রেকার স্পিড কমাচ্ছেন না কেন, আপনি সারাক্ষণ হর্ন দিচ্ছেন কেন, যদি এই কথাটা বলেন, তাহলে যদি বাস ড্রাইভার আপনাকে বলে, ভাই গাড়িটা তাহলে আপনি চালান, আপনি চালাবেন? আপনি চালাবেন না। কিন্তু আপনি চালাবেন না বলে আপনি কি সমস্যার কথাগুলো বলতে পারবেন না? আপনি কি তার চালনার সমালোচনা করতে পারবেন না? পারবেন। কাজে আমি ওনার কাজের সমালোচনা করছি, সরকারি কাজের সমালোচনা করছি, যে কাজগুলো খারাপ সেগুলো সমালোচনা করছি, অথবা যেগুলো আমার পছন্দ হচ্ছে না সেগুলো সমালোচনা করছি। তার বিপরীতে আপনি আমাকে বাস চালাতে পারতেছেন কেন ভাই? এটা তো হলো জানেন, যখন আপনি যুক্তি দিয়ে না পারছেন তখন একটা আমাকে ঠেক দিয়ে দিচ্ছেন। এটা কি আমার প্রতি একটু অবিচার হয়ে গেল না? আমি তো বাস চালাতে পারি না, সরকার আমি কেন চালাবো? ওই দায়িত্ব তো আমি নেই নাই। দায়িত্বটা এই ইউনূস সরকার নিয়েছেন, ওনার উপদেষ্টারা নিয়েছেন। উপদেষ্টারা দায়িত্বটা নেওয়ার সময় ওনাদের খেয়াল ছিল না যে কী করতে হবে। আরেকটা কথা, মাননীয় উপদেষ্টার সম্মানের সঙ্গে থাকার সারা পৃথিবী, এটা আমি জানি আছে, এটা আমি জানি। কিন্তু তাহলে বললাম কেন আমি বললাম এখানে, দেখেন আমরা সবাই জানতাম যে ডক্টর ইউনূসের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো। সেই আমেরিকার সঙ্গে যদি ওনার সম্পর্কটা খারাপ হয়ে যায়, যে খারাপ হওয়ার নমুনাটা আমরা দেখেছিলাম হাসিনার সঙ্গে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, তার পরিণাম উনি ভোগ করেছেন। আমি এটাই বলছি যে আমেরিকার গোয়েন্দা প্রধান যখন বলছেন আমাদের ব্যাপারে অভিযোগ করছেন, তখন সেটা কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের সুসম্পর্কের প্রমাণ বহন করে না। সেই কথাটাই বলেছিলাম। তাহলে কার সঙ্গে সুসম্পর্কটা আছে সেটা আমি জানতে চাইতে পারি না? যদি কখনো ওনাকে দেশ থেকে পালাতে হয়, যদি হয়, আশা করি হবে না, যদি হয়, তাহলে উনি কি আমেরিকা যেতে পারবেন না? ইন্ডিয়ায় পারবেন না? আমি এই কথাটাই প্রতীকী অর্থে বলেছি। কাজেই এটা নিয়ে খুব একটা দুঃখিত হওয়ার কিছু নাই। এরপরে যে মন্তব্যটা পড়ছি সেটা লিখেছেন জ্যাক স্প্যারো। এটা একটা মুভির একটা ক্যারেক্টারের নাম দিয়ে লিখেছেন। ওই মুভির ক্যারেক্টারের ছবিও দেখলাম এখানে আছে, জনি ডেপ যাতে অভিনয় করেছিলেন। যাই হোক, উনি লিখেছেন 5 আগস্টের পর গত মাস পর্যন্ত প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ আছে 1751টি মন্দির বাড়িতে আগুন, হামলা, ভাঙচুর হয়েছে।